নমস্কার, আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো বাংলাদেশের রাজনীতিতে ফের একটি বড়সড় মোড় আসতে চলেছে। ভাবছেন কি এমন হলো? মাত্র কিছুদিন আগে যেখানে নির্বাচনের জল্পনা ছিল তুঙ্গে, আর সেখানেই কিন্তু এবার তত্ত্বাবধায়ক সরকার একেবারে পাকা খবর দিয়ে দিল। বিশ্বাস হচ্ছে না? তাহলে চোখ রাখুন আজকের এই ভিডিওতে। এই সমস্ত কিছু নেই আজকের এই ভিডিওতে আলোচনা করবো। তো কি ঘোষণা করলো তিনি, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার কি ঘোষণা করলো, যেটা শুনে বর্তমানে একটা স্বস্তির নিঃশ্বাস আসছে বাংলাদেশ মহলে, বাংলাদেশের জনগণ মহলে। হ্যাঁ, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস সাহেব 5 আগস্ট 2025 তারিখে নিজেই ঘোষণা করেছেন যে আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় নির্বাচন, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় নির্বাচন সেটা অনুষ্ঠিত হতে চলেছে। আর এটা কিন্তু আগামী রমজান মাসের ঠিক আগেই হতে চলেছে। তবে এই যে 5 আগস্ট এই দিনটাকে কেন এই ঘোষণার ডেট হিসাবে বেছে নিলেন আর কি? দেখলে দেখা যায় যে গত বছর 5 আগস্ট তারিখে কিন্তু শেখ হাসিনাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল, অর্থাৎ তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন এবং বর্তমানে ভারতে রয়েছেন। আর এই বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার এই দিনটাকে গণ অভ্যুত্থান দিবস হিসাবে পালনও করছেন এবং সমস্ত সরকারি বেসরকারি সংস্থাকে পুরোপুরি ছুটি ঘোষণা করেছেন এই দিনটিকে। তো এই দিনটাকে তারা কিন্তু বিশেষ দিন হিসাবে মনে করছেন, শেখ হাসিনা যেহেতু এই দেশ থেকে তাকে আর কি বিতাড়িত করা হয়েছিল শেখ হাসিনাকে, এই জন্য। তো এপ্রিল মাসে এই নির্বাচনে একটা গুঞ্জন শোনা যাচ্ছিল, তখন এই তত্ত্বাবধায়ক সরকার সময় চাইছিল এবং পরবর্তীতে এই তত্ত্বাবধায়ক সরকার জানিয়েছে যে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই বর্তমানে এই সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে বিএনপির মতন বড় দল যারা আরো আগে নির্বাচনের কথা বলছিল, তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়েছে এই সিদ্ধান্তে। সরকার বলেছে এইবারের যে নির্বাচন তা নাকি দেশের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত তৈরি করবে, আনন্দ উল্লাস শান্তি শৃঙ্খলা আর বিপুল ভোটের অংশগ্রহণের মধ্য দিয়ে। শুনে তো বেশ ভালোই লাগছে, কিন্তু এর বাস্তবায়ন কতটা সুষ্ঠুভাবে হবে সেটা প্রতি মুহূর্তেই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে বর্তমান সময়। তো শুধু নির্বাচনের তারিখ ঘোষণাই নয়, তত্ত্বাবধায়ক সরকার আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করেছে, জুলাই ঘোষণা প্রকাশ করেছে। এটা আসলে 26 দফার একটি বিস্তারিত পরিকল্পনা, অনেকটা ম্যানিফেস্টো বলা হয় না আমাদের সরকার, আমাদের ভারতেও যে সরকারের ম্যানিফেস্টো ইলেকশনের আগে ঘোষণা করে, তো সেরকমই ম্যানিফেস্টো পেশ করেছেন, বিস্তারিত পরিকল্পনা দিয়েছেন এবং যেখানে দেশের শাসন ব্যবস্থা, সংবিধান এবং রাজনীতির অনেক সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এই ঘোষণায় কিন্তু বেশ কড়া ভাষায় সমালোচনা করা হয়েছে পুরনো দিনের সংবিধান এবং শেখ হাসিনার নেতৃত্বাধীন আগের সরকারকে। বলা হয়েছে 1972 সালের সংবিধানে কিছু দুর্বলতা ছিল, আর যার জন্য মানুষের আশা পূরণ হয়নি এতদিন। শুধু তাই নয়, অভিযোগ আনা হয়েছে যে শেখ হাসিনার সরকার নাকি বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী, মাফিয়া আর ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এই ঘোষণায় আরো বলা হয়েছে যে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল, যার ফলে এই পরিবর্তন এসেছে, তাকে নাকি সরকারি স্বীকৃতি দেওয়া উচিত। আর এই জুলাই ঘোষণার প্রস্তাবগুলোকেও নতুন করে তৈরি হওয়া সংবিধানে যোগ করার কথা বলা হয়েছে। এই জুলাই ঘোষণা যখন প্রকাশ করা হয় তখন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতারা সেখানে উপস্থিত ছিলেন, যেমন ধরুন বর্তমানে বিএনপি, জামায়াত ইসলামী, এমনকি নতুন তৈরি হওয়া ন্যাশনাল সিটিজেন পার্টির মতন দলও সেই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এই ন্যাশনাল সিটিজেন পার্টি কারা? যারা গণ অভ্যুত্থানে অ্যাক্টিভলি যুক্ত ছিলেন, অর্থাৎ যে যুব সম্প্রদায় ছিলেন তাদেরকে নিয়ে কিন্তু গঠন করা হয়েছিল। বিশেষ উপদেষ্টা দল থেকে সরে এসে সেখানে কিন্তু তারা ন্যাশনাল সিটিজেন পার্টি তৈরি করেছিল। আর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে একটা বিশেষ অনুরোধ করেছেন। তিনি বলেছেন কোন দলেরই তাদের নির্বাচনী ইস্তেহার বা ভবিষ্যতের পরিকল্পনা থেকে যেন যুবক এবং নারীদের বাদ না দেওয়া, অর্থাৎ তাদের যারা যুবক এবং নারী কর্মীরা রয়েছে তাদেরকে যেন বাদ না দেওয়ার কথাই তিনি বলেছেন। তার স্পষ্ট কথা যে যুবকরা বাংলাদেশকে বদলে দিয়েছে, তাদের বিশ্বকে পরিবর্তন করার ক্ষমতা রয়েছে। তবে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে মনেই হচ্ছে যে কতটা পরিবর্তন করতে পারবে তাদের যুব সম্প্রদায়ের মাথায় এমনই চিন্তা, এমনই ভাবনা, তা প্রতিনিয়তই প্রস্ফুটিত হচ্ছে। কতটা তারা বিশ্ববাসীর কাছে নিজেদের দেশকে সুন্দরভাবে তুলে ধরতে সমর্থ হবে, এটাও কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তো এইসব ঘটনার পর দেশ জুড়ে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট, চলছে টহলদারি। কারণ আপনারা জানেন গত বছর এই সময়ে কিন্তু শেখ হাসিনাকে দেশ ছেড়ে ভারতে চলে আসতে হয়েছিল, অর্থাৎ সেখান থেকে তিনি পালিয়ে গিয়েছিলেন। তবে শুধু সরকার বা রাজনৈতিক দল নয়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচও কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমের ওপর বা কাজকর্মের ওপর নজর রাখছে বর্তমান সময়। তারা জানিয়েছে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার যে আশা মানুষ করেছিল সেটা এখনো পর্যন্ত পুরোপুরি পূরণ হয়নি, অর্থাৎ 1 বছর পরেও বর্তমান সময়েও কিন্তু কোনো রকম পরিবর্তন দেখা যায়নি। তাদের আশঙ্কা সরকার হয়তো কঠোরপন্থী এবং অন্য রাজনৈতিক দলগুলোর চাপে সঠিক পথে চলতে বাধা পেতে পারে।
তবে এই অগাস্ট মাসটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আরো একটি কারণে গুরুত্বপূর্ণ। এই মাসে 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল, অর্থাৎ যে বাংলাদেশের সৃষ্টিকর্তা তাকে হত্যা করে দেওয়া হয়েছিল এই আগস্ট মাসে 1975 সালে। ইতিহাস যেন বারবারই সেই দিনটিকে ফিরে নিয়ে আসে এবং সেই মাসটাতেই এরকমই কিছু অভ্যুত্থান দেখায়। তো সবকিছুর মধ্যে এখন কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে আওয়ামী লীগ কি পরবর্তী যে আপকামিং ইলেকশন হতে চলেছে সেখানে নির্বাচনে লড়তে পারবে? সেই দলকে তো নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। দেখুন, সেক্ষেত্রে আওয়ামী লীগের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে দল নিষিদ্ধ করার সিদ্ধান্তটিকে বাতিল করানো, অর্থাৎ তাদের দলকে পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তকে যদি বাতিল করানো না হয় নির্বাচন কমিশনের দ্বারা, তারা কিন্তু লড়তে পারবে না। আর এর উপর নির্ভর করেই তাদের বাকি সব কৌশল নির্ধারিত হবে। যদি নিষেধাজ্ঞা না ওঠে তাহলে কিন্তু তারা হয় নির্বাচন বয়কট করবে, নির্বাচন বয়কট তারা করলেও কোনো যায় আসে না বর্তমান সময়ে বাংলাদেশে যতটা বোঝা যায়, অথবা অন্য কোনো নামে বা জোটের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ নাম পরিবর্তন করে নতুন দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কারণ সেখানে তার দলের লোকরা রয়েছে বাংলাদেশে এখনো পর্যন্ত। একই সাথে আন্তর্জাতিক চাপ তৈরি এবং দলের আভ্যন্তরীণ ঐক্য বজায় রাখা তাদের জন্য জরুরি হবে। যেহেতু দলের প্রধান দেশের বাইরেই রয়েছে, তার পদক্ষেপ দেশের বাইরে থেকেই থাকবে, দেশের বাইরে থেকে তারা তিনি পদক্ষেপ নেবে। আর দেশের ভেতরে তো তার এখনো বহু সমর্থক রয়েছে যারা তাকে এখনো দেশের প্রধানমন্ত্রী হিসাবেই দেখছেন এবং দেশের প্রধানমন্ত্রী হিসাবে পরবর্তীতে দেখতে চান। তো তাদের দ্বারা এই কাজগুলোকে করে নিতে হবে। যদিও বর্তমান সময়ে দাঁড়িয়ে আওয়ামী লীগের নিজেদের পরিচয় নিয়ে নির্বাচনে লড়া অতটা সহজ হবে না, তাই হয়তো একমাত্র পথ হবে ছদ্মনাম ব্যবহার করা। তবে কিন্তু তা সময়েরই অপেক্ষা, সময়ই বলবে কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন বাংলাদেশের রাজনীতিতে কত বড় পরিবর্তন আসছে। নির্বাচন কবে হচ্ছে, নতুন সংবিধানে কি থাকছে, মানবাধিকার পরিস্থিতি কেমন হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এখন প্রশ্ন ঘোরাফেরা করছে। আপনারা এই বিষয়ে কি ভাবছেন তা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ধরনের ভিডিওর সাথে অবগত হতে পারে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে বা এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিন, যাতে করে পরবর্তী সকল এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।